পেক্সারের কিছু তোলা নতুন ছবি পেয়েছি। এটা একটা শিল্প মাধ্যমও। এই ক্যামেরা দিয়ে ছবি যেমন মানুষ আঁকে, এই ক্যামেরা দিয়ে মানুষ ছবি আলো দিয়ে আঁকে। সে তখন থেকেই বুঝতে পেরেছেন যে ফটোগ্রাফি শুধুমাত্র লিটারাল না, এটা স্ট্রেইট ফটোগ্রাফি না, এটা মেটাফরিকও হইতে পারে। এবং তিনি ফিল্ম ছাড়াও ফটোগ্রাফ তৈরি করেছেন অনেক ক্ষেত্রে। আমন্ত্রণ জানাচ্ছি চর্চা লাইট টকের নতুন একটি পর্বে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ফটোগ্রাফি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগকে নিয়ে। আমার সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন ডকুমেন্টারি ফটোগ্রাফার, দৃশ্যশিল্পী ও তথ্যচিত্র নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। রকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ সুদীপ্ত সালাম, এবং চর্চাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। গত ২৬ জুলাই ছিল আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগের ২৮তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি, বেগ আর্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি মিলে একটা অনুষ্ঠানেরও আয়োজন করে স্মরণসভা। সেই স্মরণসভায় আপনার একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে। কি আছে এই তথ্যচিত্রে? ধন্যবাদ। এই তথ্যচিত্রে আসলে অনেক কিছুই নতুন রয়েছে, এবং আমি খুব অল্প সময় পেয়েছিলাম এটি বানানোর জন্য। কেননা ২৬শে জুলাই মঞ্জুর আলম স্যারের বেগ পদক যেটা দেওয়া হয়, সেটা ২০১৬ সাল থেকে চালু হয়েছে। রাইট। এবং আহ, এটা বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সাথে এবার যৌথ উদ্যোগে করা হয়েছে, এবং এটা প্রতি বছরই গত ২০১৬ থেকে বেগ আর্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি তারা এটা পালন করে থাকে। একজন এবং একজন বিশিষ্ট বিশিষ্ট আলোকচিত্রীকে সেই পুরস্কারটি দেওয়া হয়, এবং যারা আলোকচিত্র শিল্পে বাংলাদেশে অবদান রেখেছেন এমন কাউকে দেওয়া হয়। তো অল্প সময়ের মধ্যে যেহেতু এটা বানানো হয়েছে, এবং ইমতিয়াজ আলম বেগ তার ভাই সে অনেক সহযোগিতা করেছেন, এবং অনেক নতুন নতুন ছবি আমি সেখান থেকে দেখেছি, এবং সবগুলো ছবি আসলে নেওয়ারও সুযোগ হয়নি, এবং যতটুকু পেরেছি ওখান থেকে তথ্য নেওয়ার জন্য সেগুলো আমি আমার যে ডকুমেন্টারি ফিল্মটা মঞ্জুর আলম বেগ নামে, এবং সেটার সাথে একটা টাইটেলও রয়েছে, দ্য ম্যান হু টট বাংলাদেশ হাউ টু সি। হ্যাঁ, যে মানুষটা আসলে বাংলাদেশকে দেখাতে শিখিয়েছে। তো এই তথ্যচিত্রটা ১৯ মিনিটের, এবং এটার আমি ফিল্ম মেকার হিসেবে কাজ করেছি, এবং এটি কোনো অনুদানপ্রাপ্ত সেরকম কোনো ধরনের ডকুমেন্টারি ফিল্ম না, এবং এটার প্রডিউসার ছিল ইমতিয়াজ আলম বেগ ভাই এবং ফাবিয়া মনির, এবং তারাও এই দৃশ্যশিল্পের সাথে জড়িত, এবং ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং এগুলোর সাথে জড়িত। তো এটার মধ্যে নতুন নতুন যে জিনিসগুলো রয়েছে, যেমন বেক্সার সম্পর্কে আমাদের প্রজন্মের আগের যে প্রজন্মগুলো, তারা হয়তো কিছুই জানে না, এবং এরকম জানানোর আসলে উপায়টাও খুব কম, আগ্রহও নাই, এটাও বলতে হবে আপনাকে। আগ্রহও কম, এবং জানার উপায়ও কম। তো এখনকার যে যুগ, ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে তো আসলে আমাদের অডিও ভিজুয়াল থাকা দরকার প্রচুর পরিমাণে। ২০০০ সালের আগে বেগ স্যারকে নিয়ে খুব সম্ভবত ৩টি ডকুমেন্টারি ফিল্ম অলরেডি হয়েছিল। সেগুলো হয়তো বিটিভি করেছিল এবং অন্যান্য টেলিভিশন করেছিল। পরবর্তীতে সেগুলোর ফুটেজ আর সেভাবে খুঁজে পাওয়া যায় না। আমি কিছুটা চেষ্টা করেছিলাম যে যতটুকু পর্যন্ত পাওয়া যেতে পারে, কিন্তু সেইভাবে আমি খুঁজে পাইনি। কিন্তু আমি শুনেছি যে ২-৩টি ডকুমেন্টারি ফিল্ম অলরেডি হয়েছে। সো আমারটা যে প্রথম ডকুমেন্টারি ফিল্ম এরকমও না। এটা ২০০০ পরে হয়তো আমারটাই হয়তো প্রথম ডকুমেন্টারি ফিল্ম যে স্যারের উপরে নির্মিত হয়েছে, এবং এটি ১৯ মিনিটের। এবং এখানে স্যার সম্পর্কে যে চুম্বক যে অংশগুলো, আসলে সেই অংশগুলো নিয়ে মোটামুটি বলা হয়েছে। এখানে বিস্তৃত বলার আসলে সুযোগ এবং সেটাকে ধারণ করায় ক্যামেরার সেই সময়টা আমি পাইনি, এবং আমার ইচ্ছা রয়েছে যে পরবর্তীতে এই ডকুমেন্টারিটাকে আরও এক্সটেন্ড হবে। এটা হয়তো ১ ঘন্টার ওপর একটা ডকুমেন্টারি হবে। এখন এটা ১৯ মিনিট, এবং নতুন যে জিনিসগুলো এসেছে সেটার মধ্যে বেক্সারের কিছু তোলা নতুন ছবি পেয়েছি, এবং সেটার মধ্যে একটা ছবি খুব সম্ভবত সেটা পাকিস্তান অথবা বর্তমান ভারতের রাজস্থানে হয়তো তোলা। সেখানে একজন মশক থেকে পানি খাচ্ছে। হ্যাঁ,
তো এরকম ছবি আমি কখনো স্যারের এর আগে দেখিনি। এবং আরেকটা ছবি আমার কাছে নতুন মনে হয়েছে, অন্যরা দেখেছে কিনা আমি ঠিক জানি না। সেটা হচ্ছে যে আমাদের আনোয়ার হোসেন স্যার, ফটোগ্রাফার আনোয়ার এবং এবং সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন স্যার, তিনি প্রয়াত হয়েছেন যদিও। এবং তিনি মঞ্জুর আলম বেগ স্যারের একটি ছবি তুলছেন, হ্যাঁ, এরকম একটা ছবি। এবং সেটা মানে ছবিটা অদ্ভুত, এবং বেগ স্যার খুব সুন্দর করে হাতে তার মুখটা ভর দিয়ে আছে, এবং হচ্ছে আনোয়ার ভাই খুব সুন্দর করে তার ছবিটা তুলতেছে। এরকম অদ্ভুত দৃশ্য মানে খুবই 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 দুর্লভ। খুবই খুবই বিরল এবং খুবই আবেগী একটা দৃশ্য আমার কাছে। এবং আনোয়ার হোসেন স্যার নিজেও হচ্ছে বেগ স্যারের হচ্ছে ছাত্র ছিল। তো না, আমিও দেখেছি আপনার এই ডকুমেন্টারি, এবং আমরা যে তাকে আলোকচিত্রাচার্য বলছি, তাকে স্যার বলছি, শিক্ষক বলছি, তার অন্যতম কারণ হলো গিয়ে যে বাংলাদেশের ফটোগ্রাফি শিক্ষায় তার অবদান অসামান্য এবং অদ্বিতীয় বলা যায়। আমরা তো এখনো এই মুহূর্তেও বসে ভাবি যে ফটোগ্রাফি আসলে শিখতে হয় না। ফটোগ্রাফিতে এমনিতেই ক্যামেরা হাতে নিলেই হয়ে যায়। এই ভদ্রলোক কিন্তু ভেবেছিলেন যে শেখার সুযোগ আছে, এটাতে অনেক বেশি গভীরে যাওয়ার সুযোগ আছে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা একটি ভালো জিনিস বলেছেন যে শিক্ষা আসলে সব বিষয়ে লাগে। আপনি যদি রাইটার হতে চান সেটার জন্য শিক্ষা লাগে। আপনি লিটারেচার শিখতে গেলেও বাংলা সাহিত্য শিখতে হয়, ইংলিশ সাহিত্য শিখতে হয়, এবং এই ধারাবাহিকতা বহু বছর আগের থেকে, এটা শত শত বছর আগের হুম, থেকে, হুম। যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি ১,০০০ বছর আগেরও পুরনো, এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি এরকম পুরনো, এবং তখনও সেখানে মানুষ লিটারেচার পড়তো। এবং এই দৃশ্য মাধ্যম তো এসেছে হচ্ছে ২০০ বছর আগে, যে ফটোগ্রাফি ক্যামেরা, সেই ক্যামেরার সাথে যে সম্পর্কটা। এবং বেক্সার যখন ১৯৬০ সালে হুম। যখন বেগার্ট ইনস্টিটিউট অফ বেগার্ড ফটোগ্রাফি। ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি প্রতিষ্ঠা করেন, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই অঞ্চলে হচ্ছে এই শিল্পটা শেখার দরকার রয়েছে, কারণ এই শিল্পটার দুই রকমের সুবিধা দেয়। এক হচ্ছে এটা ডকুমেন্টেশন করতে সুবিধা দেয়, যে ভিজুয়াল ডকুমেন্টেশন আমাদের কাজে লাগে বিভিন্ন নথিপত্রে এবং পাসপোর্ট করতে, অন্যান্য ক্ষেত্রে এটা ছবি দেখাইতে, এবং এই ভিজুয়াল দৃশ্যগুলোকে সংরক্ষণ করারও কাজে লাগে আমাদের ঐতিহাসিকভাবে। সেটার যেমন একটি কাজ রয়েছে, এবং আরেকটি কাজ রয়েছে যে এটা একটা শিল্প মাধ্যমও। এই ক্যামেরা দিয়ে ছবি যেমন মানুষ আঁকে, এই ক্যামেরা দিয়ে মানুষ ছবি আলো দিয়ে আঁকে সেখানে, এবং সেটা দিয়েও হচ্ছে ভিন্ন ধরনের ভাষায়, হুম, আসলে হুম। শিল্পের ভাষায় আমরা কথা বলতে পারি। তো এই প্রয়োজনীয়তাগুলো সে যখন বুঝেছেন, এবং তখন হচ্ছে ৬০ সালে এটা করেন, এবং পরবর্তীতে ১৯৭৫ সনে তারা সিদ্ধান্ত নেন বেগার্ডে যে একটা বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি হওয়া দরকার। এবং ১৯৭৬-এ তখন তারা বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি অফিসিয়ালি এস্টাবলিশ করেন, এবং সেটার ধারাবাহিকতায় আজকে হচ্ছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ৫০ বছর পূর্তি ৫০ বছর হতে। পূর্তি হুম, অনুষ্ঠান করতে যাচ্ছে সামনেই। এবং এই শিক্ষার ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে প্রচুর ফটোগ্রাফার তৈরি হয়েছিল, হুম, এবং তার ছাত্রের মধ্যে কিন্তু অনেকেই, আমি যদি বলি বর্তমানে আমাদের যে প্রমিনেন্ট আলোকচিত্র অ্যাক্টিভিস্ট এবং রাইটার ডক্টর হুম। শহীদুল শহীদুল আলম, আলম তিনিও তার হচ্ছে ছাত্র। খুবই ক্লোজ হুম, ছাত্র। এবং তিনি স্যারের কাছে শিক্ষা নিয়েছেন, এবং আনোয়ার হোসেন স্যার তার কাছে শিক্ষা নিয়েছেন, এবং হচ্ছে বিজন সরকার তার কাছে শিক্ষা নিয়েছেন। তখনকার সময়ের যারা প্রমিনেন্ট ফটোগ্রাফার আমরা যাদেরকে বলি, কারা আসলে নেননি, এটা হচ্ছে একটা প্রশ্ন। আসলে হ্যাঁ। এটা দুই রকম ভাবে হয়েছে। যেমন বেক স্যার এটা মানে বুঝতে পারার ফলে সে প্রথম দিকে হচ্ছে বাংলায় ফটোগ্রাফি বই লিখেন। হুম। তিনি প্রথম লিখেছেন কিনা আধুনিক ফটোগ্রাফি। আমি সেটা জানি না, কিন্তু বাংলাদেশে তিনি আসলে প্রথম বইটা লিখেছেন আধুনিক ফটোগ্রাফি, এবং সেই বই বহু মানুষের কাছে পৌঁছে গেছিল হুম। তখন। এবং এটা কলকাতা থেকে হ্যাঁ, বেরিয়েছিল। এবং বই কলকাতা থেকেও বেরোয়েছে একটা, তখন তখন আরেকটা বই ছিল, সেটা হচ্ছে ঢাকা থেকে বের হয়েছে। সো দুইটা বই একই সময়ে বের হয়েছে, হ্যাঁ। এবং এই বইগুলোর মাধ্যমে, তখন তো ইন্টারনেট নেই, কম্পিউটার নেই, কিছুই নেই এরকম, মানুষ প্রচুর বই পড়তো, এবং এই সমস্ত বিষয়ে যাদের আগ্রহ, তখন এটার কোনো বইই ছিল না। এবং সেই বইগুলো যখন মানুষের হাতে পৌঁছে গেছে, তখন কিন্তু পরোক্ষভাবে আসলে বেগ স্যার কিন্তু তাদেরও শিক্ষক। এবং সেটার মাধ্যমেও হচ্ছে নাসির মাহমুদ ভাই যেমন বলেছেন যে ওই বই পড়ার মাধ্যমে সে বেগ স্যারের কাছে এসে
তারপরে হচ্ছে ইনস্টিটিউটে ভর্তি হয়ে সে সেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয় যে ফটোগ্রাফিতে। এবং বেক স্যার নিজেও হচ্ছে ইংল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছেন, ডিপ্লোমা করেছেন, এবং বেশ কয়েকবার ইংল্যান্ডে তিনি গিয়েছেন হচ্ছে প্রশিক্ষণের উদ্দেশ্যে, এবং ডিপ্লোমা ওখান থেকে করেছেন, এবং ভারত থেকেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন, এবং করাচিতেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন। তিনি হচ্ছে পাকিস্তান এয়ারফোর্সে যোগ দিয়েছিলেন খুব সম্ভবত হচ্ছে ডকুমেন্টেরিয়ান হিসেবে। তখন তার এই ভিজুয়াল ডকুমেন্টেশন তোলার জন্য তখন এয়ারফোর্স থেকেও তাকে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে ছবিগুলো তুলতে হবে এবং এগুলো সংরক্ষণ করতে হবে নথিগুলো। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। একটা জিনিস খুবই ইন্টারেস্টিং যে এটা তার ইংল্যান্ড সফরের কারণেই কিনা জানি না, আপনি খেয়াল করবেন যে তার ছবিতে সে সময় আমরা এখন যেটাকে ফাইন আর্ট ফটোগ্রাফি বলি, কনসেপচুয়াল ফাইন আর্ট ফটোগ্রাফি বলি, প্রতীকী ছবি বলি যেগুলোকে, তখনই তিনি এই এই চর্চা শুরু করে দিয়েছিলেন। আপনি যদি তার ফর্মুলার বইয়ের যদি প্রচ্ছদও দেখেন, সেখানে দেখবেন একটি জাস্ট খালি একটা পালকের ছবি, শুধু একটা পালকের ছবি। সে সময় আমি ভাবি যে একটা পালকের ছবি যে তোলা যায় এবং এটা যে কতটা শুভ্র, শান্তির বার্তা দেয়, সেটা যে তিনি তখনই ভাবছিলেন। এবং তার যে লাইট পেইন্টিংয়ের একটা ছবি আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু ডকুমেন্টারি তৈরি করেছেন তার উপর, সেই ছবিটা দেখেন, বা আমরা যদি দুইটা পাতার একটা ছবি দেখি, আমরা প্রতীকী ছবি, মানে এটা কিন্তু এই যে আজকেও যে আমরা তাকে নিয়ে কথা বলি এবং বলি যে বাংলাদেশে আধুনিক ফটোগ্রাফি আন্দোলনের তিনি অন্যতম পথিকৃৎ বা একেবারে সামনের সারির মানুষ, এইটাও কিন্তু সেই কারণ, তাই না নাকি? জি, সেটা 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 অবশ্যই একটা বড় বিষয় হচ্ছে যে আর তার আধুনিক মানসিকতা। একটা বড় বিষয় হচ্ছে যে বেক স্যারের যে ফ্যামিলি, তার বাবা ছিলেন হচ্ছে প্রিন্সিপাল প্রফেসর মানুষ, এবং তারা হচ্ছে আসলে পড়াশোনার ক্ষেত্রে তারা সেই সময় অনেক বনে দেয়, এবং তাদের তাদের বাসায় সেই পড়াশোনার চর্চা ছিল, এবং কেউ পড়াশোনা করবে না এটা হইতেই পারে না। এবং তাদের বাসায় অবশ্যই কোনো লাইব্রেরি ছিল, এবং তাদের লাইব্রেরির সাথে অ্যাক্সেস ছিল। এবং বেক স্যার যেহেতু সেই পাকিস্তান আমলে তখন পাকিস্তান এয়ারফোর্সের সাথে কাজ করেছেন, এবং পরবর্তীতে ইংল্যান্ড এবং অন্যান্য জায়গায় রাশিয়াতেও সে গিয়েছেন, এগুলো জায়গায় যখন সে গিয়েছেন, তার একটা এই নতুন যে ধরনের মানে ফটোগ্রাফির যে চর্চা, সেটা তিনি ওখান থেকে দেখে এসেছেন। এবং সেটাই শুধু না, তিনি অন্যান্য যে শিল্পী যে সমাজ এবং শিল্পের যে অন্যান্য মাধ্যম, সেই মাধ্যমের মধ্যে পেন্টিংও একটা, সেগুলো দেখার জন্য সে বিভিন্ন গ্যালারিতে হয়তো ঘুরেছেন, এবং সেখান থেকে দেখে সে এগুলো শিখেছেন। এই লাইট পেন্টিংয়ের যে কথাটা বললেন আপনি, এটা পিকাসো চর্চা করেছিল সে অনেক, প্রায় আজ থেকে 100 বছর আগে। এবং সেই লাইট পেন্টিংয়ের চর্চা সম্পর্কে তার হয়তো কোনো না কোনোভাবে একটা অভিজ্ঞতার মানে সঞ্চার হয়েছিল, এবং তিনি নিজেও বাংলাদেশে এসে সেটা প্র্যাকটিস করেছেন, এবং তার ছাত্রদেরকেও প্র্যাকটিস করিয়েছেন। হ্যাঁ, আমি সেটাও শুনেছি কয়েকজনের মুখে। এবং আরেকটা বিষয় যে আপনি আরেকটা জিনিস বললেন যে একটা ফেদারের ছবি যে সে তুলেছে পালকের, সে তখন থেকেই বুঝতে পেরেছেন যে ফটোগ্রাফি শুধুমাত্র লিটারাল না, এটা স্ট্রেইট ফটোগ্রাফি না, এটা মেটাফরিকও হইতে পারে। মানে এটা মানে ক্যামেরা যে হ্যাঁ, শুধু এটা খুবই- ফটোকপিয়ার মেশিন না আর কি। না, এটা শুধু ফটোকপি মেশিন না, এটা মানুষের ভাবনার একটা কনসেপচুয়াল ফটোগ্রাফির মানে যে হতে পারে ফটোগ্রাফি দিয়ে, সেটা সেই জিনিসগুলো তিনি আসলে প্রথম দিকে নিয়ে এসেছেন বাংলাদেশে, এবং পরবর্তীতে ডক্টর নজেশ আহমেদ এবং হচ্ছে আনোয়ার ভাই, বিজন হ্যাঁ সরকার, বিজন সরকার, অনেকেই করেছেন, কিন্তু তারা অনেকেই তো তারই ছাত্র। এবং সেভাবে দেখার সুযোগ এবং হচ্ছে তাদের নিজেদের মধ্যে যে আন্তরিকতা এবং কথোপকথন হয়েছে, সেটা থেকে আইডিয়াগুলো আসলে আর্টিস্টদের মধ্যে জেনারেট হয়, এবং সেভাবে হয়েছে। এবং তিনি ফিল্ম ছাড়াও হচ্ছে ফটোগ্রাফ তৈরি করেছেন অনেক ক্ষেত্রে, যেটা আমি 2টি পাতা ওরকম দেখছি, যে সেগুলো হচ্ছে কেমিক্যাল দিয়ে প্রসেস করা, যে ওইভাবে যে আসলে আলোকচিত্র তৈরি করা যায়। হয়তো তার কাছ থেকে বিজন সরকার পরবর্তীতে এটা এগিয়ে নিয়ে গেলেন, তিনিও একই রকমের কাজ করতেন। জি, শিল্পের ধারা তো আসলে সেটাই। যেমন আমরা আজকে ক্যামেরা দিয়ে ছবি তুলি, এই ক্যামেরা 200 বছর আগেও ছিল, তখনও ক্যামেরা দিয়েই ছবি তুলতো। আমরা তো ক্যামেরা বাদ দিয়ে ছবি তোলার ক্ষেত্রে হয়তো অন্যরকমভাবে সায়ানোটাইপ বা অন্যরকম টাইপের সেটা তৈরি করি। সেগুলোর তো মূল মাধ্যম তো আসলে একই। যারা পেন্টিং করে তারা তো আসলে ব্রাশ দিয়েই ছবি আঁকে, সেটাই তো পেন্টিং, এক জিনিস তো একই। তারা এই পৃথিবীর জিনিসপত্র অথবা হচ্ছে কাল্পনিক জিনিসপত্র, এর মধ্যেই কিন্তু হ্যাঁ, সীমাবদ্ধ। তিনিও কিন্তু তার লেখার মধ্যে বলেছেন যে ক্যামেরাকে তিনি একটা সৃষ্টির স্রেফ একটা মাধ্যম মনে করেন। জি,
অফকোর্স এটা একটা মাধ্যম এবং সেই মাধ্যমে তিনি তার হচ্ছে যে আবেগ এবং তার যে ইচ্ছাগুলো সেগুলো প্রকাশ করার যতটুকু সম্ভব হয়েছে তিনি করেছেন এবং তার বড় গুণটা হচ্ছে যে তিনি প্রচুর মানুষকে শিখিয়েছেন এবং তার যে মানে পারিবারিক যে গুণটা যে তার বাবাও একজন শিক্ষক ছিলেন এবং তার শেখাতে আসলে পছন্দ করতেন সেই জেনেটিকভাবে তার ভেতরে সেটা সঞ্চারিত হয়েছে কোনোভাবে এবং তিনি সেটাই করেছেন। রাইট, শিক্ষা তো একদিকে গেল, যে শিক্ষার প্রসারে তার মতন অবদান মানে আর কার আছে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো কিন্তু আচ্ছা না, এটা আবার বলি, শিক্ষার ব্যাপারটা তো হলোই, তিনি কিন্তু আবার সংগঠক হিসেবেও মানে ভীষণ রকম অবদান রাখলেন বাংলাদেশে। তিনি আপনি কিছু আচ্ছা আবার বলি, শিক্ষক হিসেবে তো বটেই, আবার তিনি সংগঠক হিসেবেও কিন্তু ভীষণ অবদান রাখলেন বাংলাদেশের ফটোগ্রাফিতে। আমরা একটু আগে বলছিলাম যে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির 50 বছর পূর্তি, সেই বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি তৈরিতেও তারই সবচেয়ে বড় অবদান। তিনি এটা কেন করলেন যে পুরো বাংলাদেশের আলোকচিত্রীদের যেন একটা আমব্রেলার নিচে আনা যায়, হ্যাঁ, যাতে তারা সংগঠিত হয়, তারা যাতে আন্দোলনটা, ফটোগ্রাফির আন্দোলনটা, এই সৃজনশীল আন্দোলনটা যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাই না? সেটা তো অবশ্যই আসলে যেমন হচ্ছে আহ, যদি আমি ড্যাডি স্যারের কথা বলি, হ্যাঁ গোলাম কাশেম ড্যাডি স্যারের কথা যদি বলি, তিনিও কিন্তু সেই আন্দোলন করে গিয়েছেন, কিন্তু সেটার মাত্রাটা ছিল আসলে সংক্ষিপ্ত, আসলে ইন এ সেন্স সীমিত সীমিত একটা নির্দিষ্ট এরিয়ার গণ্ডির মধ্যে মধ্যে। ঢাকা এবং সেটার বাইরে হয়তো কিছু করেছেন। কিন্তু বেগ স্যারের ব্যাপারটা ছিল যে বেগ স্যার এই প্যান বাংলাদেশ। হ্যাঁ বেগ স্যারের হচ্ছে যে এই ফটোগ্রাফির আন্দোলনটা তিনি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। 1976 সনে যখন বিপিএস প্রতিষ্ঠা করার পর তখন কিন্তু আবার এর পরবর্তীতে অন্যান্য যে ডিস্ট্রিক্ট শহর, যেমন আমি জানি যে ব্রাহ্মণবাড়িয়া এবং চিটাগং এবং অন্যান্য আরও কয়েকটা ডিস্ট্রিক্টে তখন হচ্ছে তারা আগ্রহ প্রকাশ করে ওইখানকার ফটোগ্রাফাররা যে তারা ওইখানে এরকম একটা শাখা খুলতে এটার চায়। শাখা খুলবে, যে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া শাখা, যে ব্রাহ্মণবাড়িয়া ফটোগ্রাফিক সোসাইটি, এবং এটার মাদার অর্গানাইজেশন তখন বিপিএস, এখনও তাই রয়েছে। এবং সেইভাবে তারা এটাকে ছড়িয়ে দিয়েছে যে সমস্ত জায়গায় এই আলোকচিত্র যে নতুন একটা শিল্প মাধ্যম, এবং এই শিল্প মাধ্যমে যে কাজ করা যায় শিল্পী হিসাবে, এবং এটা একটা ডকুমেন্টেশন মাধ্যমও, এবং সেটারও হচ্ছে প্রয়োজনীয়তা রয়েছে, সেটার স্টুডিও পর্যায়ে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা সরকারি দপ্তরে প্রয়োজনীয়তা রয়েছে, নানা ক্ষেত্রে সেটার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেটা টেকনিশিয়ানের প্রয়োজন, আবার সেটার আর্টিস্টও প্রয়োজন। সে বেক্সার দুটি মাধ্যমে আসলে কাজ করে গেছেন, যে যেটাকে ভালোবাসে জীবিকা হিসেবে নিতে চায়, যে যেভাবে আর্টিস্ট হিসেবে অথবা ডকুমেন্টেরিয়ান হিসেবে বা দুটো হিসেবেই সেটার প্রসার তিনি ঘটানোর মানে প্রবল চেষ্টা করেছেন, এবং আমি বলবো যে সে আসলে সাকসেসফুল এই বিষয়ে। এবং তার মাধ্যমেই কিন্তু ডক্টর শহীদুল আলম যখন বাংলাদেশে ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে আসেন, এবং তার সাথে আমি প্রচুর ছবি দেখেছি যে আলম ভাই হচ্ছে বেগ স্যারের যে কোনো বিপিএস হোক, সেটা বেগ আর্টের হোক, সে জায়গায় সেই সভাগুলোতে উপস্থিত রয়েছেন এবং তার সাথে থেকে কাজ করেছেন। এবং আপনারা অবশ্যই হয়তো বা জানেন যে আলম ভাই বিপিএসের সভাপতি ছিলেন অনেকবার, এবং সেখান থেকে পরবর্তীতে হচ্ছে তিনি তার দৃক প্রতিষ্ঠা করেন এবং বেগ স্যারকে বলেন যে আমি আর এখন পারছি না, আমার নিজের প্রতিষ্ঠান নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই। এবং সেই শিক্ষাটাও কিন্তু তিনি অনেকাংশেই আসলে ওখান থেকেই পেয়েছেন, রাইট। যে এটাকে কিভাবে সংগঠিত করে এতগুলো মানুষকে, এবং এই ফটোগ্রাফিক চর্চা এবং ফটোগ্রাফির যে শিক্ষণ প্রসেস, সেই প্রসেসটা কিভাবে পৌঁছানো যায়, সেটাকে আরও কমার্শিয়ালি কিভাবে করা যায়, এবং সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলম ভাই সাকসেসফুলি কাজ করেছেন। এবং সেই ধারাবাহিকতায় আমি আসলে বলবো যে আজকের যে দৃক পাঠশালা শুধুমাত্র বেগ আর্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি না, এবং অন্যান্য স্কুল বা ইউনিভার্সিটিতে যে ফটোগ্রাফি পড়ানো হয় সেটাই না, এবং সেটা বেগ স্যারের ওখান থেকে আসলে এসেছে। এবং সেটার আসলে সূচনা প্রথমে সূতিকাগারে অনেকটাই করেছিলেন হচ্ছে ড্যাডি স্যার, গোলাম কাশেম ড্যাডি। গোলাম কাশেম ড্যাডি। আমরা বারবার শহীদুল আলমের কথা আসছিল, তো শহীদুল আলম বেগ স্যারকে নিয়ে কি বলেছেন সেটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই। শহীদুল আলম বলছেন, ওনার জীবনে মানে বেগ স্যারের জীবনে, ওনার জীবনে ফটোগ্রাফির বাইরে অন্য কিছু আছে আমার মনে হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত ফটোগ্রাফি নিয়েই ওনার চর্চা। তার দরজা সবসময় খোলা ছিল। যখন যে আসতো তার সাথে বসতেন, কথা হতো, আড্ডা হতো, বইপত্র জোগাড় করতেন, একটা কিছু জানলে অন্যদের জানাতেন। ওনার বিশাল একটা দেবার ক্ষমতা ছিল, যেটা আমি খুব বেশি মানুষের মধ্যে
দেখি না। এই যে মানুষটি একজন ধীমান মানুষ, একজন পথিকৃৎ মানুষ, কিন্তু এই যে আমরা তো এখনই দেখলাম জনাব হাসান যে ২৮তম মৃত্যুবার্ষিকী গেল, কিন্তু তেমন কোনো নিউজ নাই, খবর নাই, তাকে নিয়ে খুব বেশি লেখালেখি নাই। আমরা আসলে অনেক ক্ষেত্রে আ একটা বিস্তৃত জাতি, হ্যাঁ? এবং আমাদের আমাদের একটা একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা অনেক কিছু মনে রাখি না এবং অনেক কিছু পালন করি না। হ্যাঁ? আমিও অবশ্য অনেক ইনস্টিটিউশনকে ফটোগ্রাফি দেখেছি যে তারা ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বেকসারের ছবি দিয়ে স্মৃতিচারণ করেছে। হ্যাঁ? এবং আলাদাভাবে যে আ আমরা যে অনুষ্ঠানটা করলাম বিপিএসে এবার সম্মিলিতভাবে আ বেগ আর্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি এবং বিপিএস মিলে এমএ বেগ পদক যেটা দেওয়া হয় চিত্রাচার্য এমএ বেগ পদকটা এবার হচ্ছে আব্দুল মালেক বাবুল ভাই পেলেন। তো এইটার আলাদা করে ওইভাবে নিউজ আর হয়নি। হ্যাঁ, এটা ২ দিক থেকেই হচ্ছে আসলে আ সীমাবদ্ধতা রয়েছে। এক হচ্ছে যারা আমরা আয়োজন করেছি তারা হয়তো প্রেসদের সাথে অনেকাংশে যোগাযোগ করিনি সেভাবে এবং আমরা খুবই ওয়াকিবহাল ছিলাম না এ বিষয়ে যে খুব ভালো করে আসলে যোগাযোগ করতে হবে। আবার আ প্রেসরাও খুব একটা মানে হয়তো অ আ আগ্রহ বা অজ্ঞাত ছিল এই বিষয়ে যে তারা জানতো না। তারা জানলে যে আসতো না আমার কাছে এমন মনে হয়নি। তবে অনেকে হচ্ছে এটা নিয়ে লিখা লিখেছে এবং প্রবন্ধ লিখেছে বেগ স্যারকে স্মরণ করে এবং প্রথম আলোতে আমি দেখেছি এবং অন্যান্য দু একটা পত্রিকাতেও দেখেছি এবং আমরা ফেসবুকে আমি অসাধারণভাবে দেখেছি যে সবাই বেগ স্যারকে নিয়ে মানে লিখেছে যে স্মরণ করেছে। ব্যক্তিগতভাবে অনেকে করেছে, অনেক হচ্ছে আ যারা ফটোগ্রাফি নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে, হ্যাঁ? তারা করেছে। তো এটাও একটা বড় পাওয়া যে আমাদের কমিউনিটির সমস্ত মানুষজন অন্তত জেনেছে, বাইরের কেউ না জানলেও যে বেগ স্যারের এই জিনিসগুলো বর্তমানে হচ্ছে এবং বেগ স্যার কে ছিলেন? এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তো লেখালেখির কথা যেহেতু আসলো, বেক স্যারকে নিয়ে আমিও দু একটা লেখার চেষ্টা করেছি। তখন আমি লিখতে গিয়ে জানলাম যে মুক্তিযুদ্ধে কিন্তু তার যে অবদান, সেই অবদানটা সবসময় মানে আড়ালে থেকে যায়। যেমন তিনি মুক্তিযুদ্ধের সময় হয়তোবা সরাসরি মুক্তিযুদ্ধ করেননি, কিন্তু মুক্তিকামী অনেককে কিন্তু তার বাসায় আশ্রয় দিয়েছেন। এটা অনেকে জানেন না। আবার তার ভাই, ছোট ভাই একজন সাব সেক্টর কমান্ডার ছিলেন। তো এই বিষয়গুলোও না মানে আমরা আসলে লেখালেখি বা রিসার্চ বলি, যাই বলি, এগুলা সীমিত হওয়ার কারণে সম্ভবত সামনে আসে না। আপনার কি মনে হয়? এটি একটি অসাধারণ কোয়েশ্চেন করেছেন এবং এই বিষয়ে আমি ডকুমেন্টারিটি যখন বানাই এটা রিসার্চের সাথে তখন আমারও প্রশ্ন ছিল যে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে আমাদের বেগ স্যারের অবদানগুলো আসলে কি, কি? হ্যাঁ? যেমন ইমতিয়াজ আলম বেগ ভাইয়ের সাথে আরেকটা কথা আপনার বলে রাখি যে জি। শহীদ বুদ্ধিজীবীদের যখন হত্যা করা হয়, তিনিও নাকি সেই তালিকায় ছিলেন বলেও শোনা যায়। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সময় বেগ স্যারের নাম থাকাটাই হচ্ছে খুব স্বাভাবিক এবং তার মতন এরকম মহাপুরুষ আসলে বাংলাদেশে তো খুব কম লোকই ছিল এবং যারা এই জাতীয় লোকজন ছিল তাদেরকে হত্যা করার একটা বড় উদ্দেশ্য তখন এমনিতেই ছিল। ১৯৭১ সনে আমাদের মঞ্জুর আলম বেগ স্যারও নিজে অনেকগুলো ছবি তুলেছেন এবং সেই ছবিগুলোর অনেক নেগেটিভ হারিয়ে গেছে, অনেক নেগেটিভ নষ্ট। আমি কিছু, কিছু ছবি দেখার সুযোগ পেয়েছি। তো সেটা নিয়ে ইমতিয়াজ আলম বেগ ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি ওগুলো নিশ্চিত হয়ে যে কার তোলা কোন ছবি ও তারপরে হচ্ছে এটা নিয়ে হচ্ছে সে কাজ করবে আলাদাভাবে। তখন আমি যদি সুযোগ পাই তাহলে আমাদের যে ডকুমেন্টারি ফিল্মটা এখন ১৯ মিনিট এটা আসলে দীর্ঘায়িত করার আমরা চেষ্টায় আছি এবং তখন সেখানে হয়তো কিছু ছবি দেখার সুযোগ দর্শকরা সেক্ষেত্রে পাবে। আমরা আগে এটা ঐতিহাসিকভাবে নিশ্চিত হতে হবে যে কোন ছবিগুলো আসলে বেগ স্যার তুলেছেন আর কোন ছবিগুলো অন্যরা তুলেছেন। এবং বেগ স্যার সম্পর্কে আরেকটা জিনিস প্রচলিত আছে যে বেগ স্যার তখন সেই সময়ে মুক্তিযুদ্ধের সময় হচ্ছে আ অনেক মুক্তিযোদ্ধাদেরই সহযোগিতা করেছেন এবং অনেককে বাঁচিয়েছেন। সে জায়গায় নিজে আশ্রয় দিয়েছেন, অন্য জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এটা খুবই স্বাভাবিক এবং আমার পরিবারেও আমি এরকম দেখতে পাই যে অনেককে আশ্রয় দিয়েছেন এবং আমার যে ডাকনাম রয়েছে সেই নাম এসেছে একজন মুক্তিযোদ্ধার নাম থেকে। হ্যাঁ? আমরা প্রায় শেষের দিকে আরেকটি প্রসঙ্গ দিয়ে শেষ করব অনুষ্ঠানটি। সেটা হলো যে তার বইয়ের প্রসঙ্গ আপনি তুলেছিলেন। তার বেশ কিছু বই রয়েছে বাংলা বিশেষ করে লেখা বই। কিন্তু সেগুলো এখন আমরা পাই না। কিন্তু এগুলো তো আসলে এই প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত। তাই না? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আপনার এটি একটি
মানে অবশ্যই জরুরি একটা বিষয় যে বেক স্যারের যে বইগুলো, অনেকগুলো বই লিখেছেন এবং সেই বইগুলোর নতুন করে প্রকাশনা হতে পারে, এটা হচ্ছে এক। এবং পুরনো যে বইয়ের সংরক্ষণগুলো রয়েছে সেগুলো ডিজিটাইজড হতে পারে, ডিজিটাল কপিও পাবলিশ করা যেতে পারে, দুই রকমভাবেই হতে পারে সেটা। তো সেই বিষয়ে তার যে পরিবার যেভাবে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের আসলে মেনে নেওয়াটাই হচ্ছে বেটার। তবে আমরা আশা করব যে তাই যেন হয়, যে আবারও আমিও যেন আশা আমরা করি যে ভবিষ্যতে সেই বইগুলো আসলে অ্যাভেলেবল হবে, সবাই যাতে সেটা অ্যাক্সেস করতে পারে। এবং সেই লেখাগুলো তো আসলে অমর, আসলে সেই লেখাগুলো আমাদের একটা মানে আমাদের যে বাংলাদেশের যে প্রবন্ধের যে মানে কি বলে সেটা, জায়গাটা। যে জায়গাটা, সেই জায়গায় সেটার অবদান অনস্বীকার্য। এবং সেই দিক থেকে ধরতে গেলেও সেটাকে প্রিজার্ভ করা আমাদের অবশ্যই কর্তব্য। মোহাম্মদ রকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে এসেছেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। আশা করি পরে কোনো এক অনুষ্ঠানে আমরা আবারও কথা বলার সুযোগ পাবো। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সুদীপ্ত সালাব, এবং চর্চাকেও বিশেষ ধন্যবাদ।